শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই সাবজেক্টের সর্বশেষ ক্লাসে চলে আসলাম। সো বলেছিলাম আমি এই ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে কিছু টিপস দিব কিভাবে কি করা উচিত, তোমাদের কিভাবে পড়লে তোমরা ভালো করতে পারবা। বাট এইটা আমরা আজকের ক্লাসের টপিকটা পড়ে নেই, আমরা লাস্ট স্লাইডে গিয়ে তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব। আচ্ছা, আমরা এই ক্লাস আলোচনা করব ডাকাত বা চোর্য বিমা এবং ডাক জীবন বিমা। ডাকাত বা চোর্য বিমা কি? দেখো, প্রাচীনকাল থেকে চুরি ও ডাকাতি মানুষের অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কোনগুলো? যেইগুলো বহন করা যায় বা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। গাড়ি, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সবই কিন্তু অস্থাবর সম্পত্তি। কারণ কি? এইগুলো চাইলেই আমি এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারবো। বিল্ডিং, জমি, কারখানা এগুলি কখনো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়? যাওয়ায় না। কিন্তু এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। অর্থাৎ অস্থাবর সম্পত্তি সেইগুলো যেগুলো আমরা এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি। সো প্রাচীনকাল থেকে চুরি ও ডাকাতি মানুষের অস্থাবর সম্পত্তির নিরাপত্তায় বড় ধরনের হুমকি হিসাবে বা হুমকি বিবেচিত হয়ে এসেছে। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলে চুরি ডাকাতির ঝুঁকি সর্বকালেই বিদ্যমান। অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থার উন্নতি হয়েছে, বাট তবুও এই চুরি ডাকাতি কিন্তু মানুষের সবসময় রয়েছে বা এই ঝুঁকি কিন্তু অলওয়েজই বিদ্যমান। তাই অনেক চিন্তা ভাবনার পরে এ ব্যাপারে মানুষ বিমার প্রবর্তন করেছে। ফার্স্টে দেখলো ভাই চুরি ডাকাতি একটা ঝামেলা, অস্থাবর সম্পত্তি রাখাই ঝামেলা, কজ চুরি ডাকাতির একটা সম্ভাবনা আছে। পরে ভাবলো ঠিক আছে আমরা নিরাপত্তা ব্যবস্থা করি, আর তারপরেও চুরি ডাকাতি হচ্ছে ভাই। এখন তো আটকানো পসিবল না, কজ নিরাপত্তা ব্যবস্থা একদম সবচেয়ে প্রপারলি করেছে, বাট তবুও হচ্ছে। তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছিল কি, বিমা করি। যদি নিরাপত্তার পরেও ভাই আমার ক্ষতি হয়, তাহলে আমরা বিমা করে সেই ক্ষতিপূরণ সেই ক্ষতিটি পূরণ করে নিব বা পুষিয়ে নিব। বিমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর অস্থাবর সমূহের এরূপ ঝুঁকি বহন করে। অর্থাৎ ভাই বিমার মাধ্যমে বিমাকারী ব্যক্তি, বিমা গ্রহীতার এরকম অস্থাবর সম্পত্তি যদি চুরি হয়ে যায়, তাহলে চুরিজনিত ক্ষতির যে ক্ষতিপূরণ সেটি প্রদানের আশ্বাস দিয়ে থাকে বা চুক্তি হয়ে থাকে বা বলে থাকে যে ভাই তোমার ক্ষতি হলে তোমার ক্ষতিপূরণ দিয়ে দিব। এই যে ক্ষতি সেই ঝুঁকিটা গ্রহণ করে থাকে। তো এটা হলো বন্ধুরা ডাকাত বা চোর্য বিমা। এখানে কি হয়, প্রিমিয়ামের হারের ব্যাপারটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। যেরকম চোরের সান্নিধ্য, অর্থাৎ যেই এরিয়াতে আছে স্থাবর সম্পত্তি সেইখানে চোররা কেমন বা তাদের এখানে কি বেশি চুরি হয় কিনা। আমি যখন মনে পড়ে, আমি যখন ছোটোবেলায় ছিলাম, ঢাকার যে খিলগাঁও এরিয়া সেখানে আমার খুব প্রজাতীয় ছিল। মানে ওইখানে আমার অনেকগুলো আত্মীয় সাথে থাকে, মানে আমার এক সাইডের দিক থেকে, মায়ের দিক থেকে। সো সেখানে যেটা হতো, ছোটোবেলায় শুনতাম প্রায় বাসায় চুরি হয়েছে, প্রায় গ্রিল কেটে ঢোকে এইটা নিয়ে গিয়ে চুরি নিয়ে গেছে। এরকম প্রায় বছরে 2-3 বছর অন্তর একবার এরকম হতোই যে আসতো ভাই গ্রিল কেটে চুরি করতো। কিন্তু কখনো খুব একটা শুনতাম না গুলশান এরিয়াতে খুব একটা বেশি চুরি হয়েছে। ধানমন্ডির এরিয়ার পিছন সাইডে ঝিকাতলার দিকেও চুরিটা ভালো চুরি হতো। আমার মনে আছে আমরা ওইদিকে যখন থাকতাম ধানমন্ডিতে, ওই সাইডে ছোটোবেলায়, আমাদের বিল্ডিংয়ের ঠিক নিচতলাতে চোররা আসলো একবার শুনেছি, এসে গ্রিল কেটে বাসায় ঢুকে ভিতরে যে মানুষটা ছিল ওদেরকে এক প্রকার স্প্রে দেয়, যার ফলে তারা গভীর ঘুমে চলে যায়, খুব একটা আওয়াজও ঘুম ভাঙে না। তারা চুরি করে মূলত স্বর্ণ নিয়ে সব চলে যায়। সো যেই সব এরিয়াতে এই চোররা বেশি হয় বা বেশি চুরি হয়ে থাকে, স্বাভাবিকভাবে কিন্তু সেই এরিয়াতে প্রিমিয়ামের হার একটু বেশি হবে। সম্পত্তির প্রতি আকর্ষণ, আমি একটা কাঠের আলমারি আমি বিমা করতে গেলাম, কোনো চোর এসে কিন্তু কখনো সব আলমারি চুরি করবে না। কিন্তু একটা মোটরসাইকেল, এইখানে কিন্তু প্রিমিয়ামের হার বেশি হবে, কজ চোরদের কিন্তু আকর্ষণ থাকে ভাই মোটরসাইকেল কোনো মতো স্টার্ট দিতে পারলেই নিয়ে নেওয়া যাবে। একটা গাড়িতে ঢোকা কিন্তু কোনো বড় ব্যাপার না, জাস্ট একটা যে চোরদের কাছে মাস্টার কি থাকে, দিলে চাবির লক খোলা যায় এবং ভিতরে কিছু তার আছে, জাস্ট পেঁচায় দিলেই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে যায়। সো এইসব যেসব সম্পত্তি যেগুলোর প্রতি আকর্ষণ বেশি, সেগুলোর প্রিমিয়ামের হারও কিন্তু বেশি হবে। এবং প্রতিবেশীর কার্যকলাপ, আশেপাশের এরিয়ার মানুষ কেমন, তাদের ব্যবহার কেমন কোনো এরিয়াতে, তার উপরেও কিন্তু প্রিমিয়ামের হার ডিপেন্ড করে। পাহারার ব্যবস্থা থাকলে প্রিমিয়াম কম না হয়। কোনো একটা বাসা যদি ভাই গার্ড থাকে, যারা রাত্রেবেলায় জেগে থাকে বা গার্ডের ব্যবস্থা থাকে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রিমিয়াম একটু কম হবে। নৈতিক ঝুঁকির বিষয়টি বিবেচনা করে মালিক তার সম্পত্তির প্রতি কতটুকু খেয়াল খবর রাখে বা কীরকম পাহারা দেয়, বা নৈতিকতার ব্যাপারটা আছে কিনা, যে ভাই ইচ্ছা করে চুরি করতে দিয়ে দেন বলবে হ্যাঁ আমার বিমা দাবিটা চুরি হয়ে গেছে, এসব ব্যাপারও দেখা হয় এখানে। এবং এই বিমা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে, বিকজ মানুষের অনেক অস্থাবর সম্পত্তি খুব দামি হচ্ছে ভাই। মানুষের পাশে এখন ঢুকলেই কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ট্যাব, মোবাইল অনেক কিছু দামি থাকে, জাস্ট ঢুকতে পারলেই বিশাল পরিমাণে চুরি করতে হতে পারে। সো এগুলা কিন্তু
মানে বিমার জন্য জনপ্রিয় হচ্ছে, বা অনেকে যখন যায়, বা আমি যখন যাই অ্যাকচুয়ালি ভার্সিটিতে যাই বা কাজে যাই, তখন কিন্তু দেখা যায় আমার ব্যাগে ল্যাপটপ বা ট্যাব থাকছে, আমার কাছে একটা মোবাইল আছে, ঘড়ি আছে। যদি আমাকে যদি ব্যাগ থেকে চুরি হয়ে যায় ভাই, বিশাল পরিমাণ টাকা চলে যাবে, বা আমার অর্থের সম্পত্তি চলে যাবে আমার কাছে। ট্যাব, ল্যাপটপ সব কিন্তু অস্থাবর সম্পত্তির মধ্যে পড়ে। সো এসবের জন্য কিন্তু এটা দিনকে দিন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। সো এটা ছিল ডাকাত বা চোর বিমা, এবং আমরা আমাদের এই বইয়ের সর্বশেষ টপিক দিয়ে শেষ করব, সেটা হচ্ছিল ডাক জীবন বিমা, বা যেটাকে ইংলিশে বলা হয় পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, ডাক জীবন বিমা। দেখো, ডাক ব্যবস্থার অধীনে মানুষের জীবনকে বিমা করার যে ব্যবস্থা উপমহাদেশে দীর্ঘকাল ধরে চালু রয়েছে তাকে ডাক জীবন বিমা বলে। উপমহাদেশে ডাক জীবন বিমা সর্বপ্রথম সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করে। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক জীবন বিমার প্রচলন ঘটে 1884 সালে, অর্থাৎ ইংরেজি আমলে। যখন যেটা হয় যে এই যে ডাক ব্যবস্থা আছে, বা এখানে যারা কাজ করে মানুষরা, অর্থাৎ ডাক বিভাগে যারা কাজ করত, ওদের জন্য সর্বপ্রথম এই 1884 সালে বিমা ব্যবস্থা করা যায়। ভাই তোমরা বিমা করো, তোমার জন্য ভালো। ওদেরকে বলে, ওদের যে ডাক বিভাগে যারা কাজ করতো কর্মকর্তাদের বলতো, ভাই তোমরা বিমা করো, এই সুবিধা আছে। তখনও কিন্তু মানে বিমাটা অতভাবে প্রচলিত হয়ে পড়ে জনসাধারণের মধ্যে। যখন এর পরবর্তী সময় যেটা হলো, সরকারি কর্মকর্তা, মূলত যখন পাকিস্তান আমল আসলো, তখন কিন্তু আমাদের যে দেশ, এখানে কি হলো, সরকারি কর্মকর্তাদের মধ্যেও কিন্তু নিয়ে আসলো যে আসছে ভাই এই ডাক বিমার আন্ডারে সরকারি যত কর্মকর্তারা আছে তো সবাইকে ডাক ব্যবস্থার আন্ডারে নিয়ে আসো, যেন ওদের ক্ষতি হলে ওরা ক্ষতিপূরণ পেয়ে থাকে বিমাকারীর আন্ডারে। এরপরে যেটা হলো, পাকিস্তান আমলে আরও উন্নত ঘটলো, যা কাজ করি এই ডাক বিভাগের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে এই বিমার যে সুবিধা বা বিমার যে ব্যবস্থা, এইটা আমরা প্রচলন করি, তাহলে সবাই কী হবে, বিমা সুবিধার আন্ডারে চলে আসবে। কারণ কি, দেখো আগে কিন্তু ডাক কিন্তু সব মানুষের ব্যবহার করতো, আমাদের অর্থ জমা রাখার জন্য, ব্যাংকের মতো, বা অর্থ পাঠানোর জন্য, বা চিঠি পাঠানোর জন্য কিন্তু ডাক বিভাগের কাছে প্রায় অনেক মানুষ সার্ভিস দিত। সো আমার চিঠি পাঠাতে হোক, আমার টাকা জমা রাখতে হোক, এখনও কিন্তু আছে পোস্ট অফিসে টাকা জমা রাখে। বর্তমানে কিন্তু মানুষ বেশি পরিমাণ টাকা হলে গিয়ে জমা রাখে পোস্ট অফিসে। এবার আমি আমার মাকে কিছু বছর আগে দেখেছি যে ব্যাংক বাদ দিয়ে পোস্ট অফিসে জমা রাখতো, কারণ সেখানে লাভের পরিমাণ বেশি। এখনও পোস্ট অফিসের মানুষ টাকা রাখে, টাকা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবে কিসের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। সো লিটারেলি ওরা প্রচুর কাজ করতো মানুষের, মানে তখন বলতে গেলে ফোন এবং ব্যাংক এই দুইটা সার্ভিসে দিত ডাক বিভাগ স্বাভাবিকভাবে, কিন্তু দুইটা, অর্থাৎ তথ্য আদান প্রদান করা চিঠির মাধ্যমে এবং অর্থ জমা রাখা বা স্থানান্তর করা কিন্তু মানুষের খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা করতো কার মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে। সো এই বিভাগের থ্রুতেই জনসাধারণের নিকট কী করলো, বিমার যে সুবিধা এবং বিমার যে সার্ভিস সেটা সরকার চালু করার ব্যবস্থা নিল বা উদ্যোগ গ্রহণ করলো। এবং এখান থেকে প্রথমে ডাক বিভাগ গেলে মানুষ গেলে বলতো, ভাই বিমা করেছেন, তাহলে বিমা করেন। বলতো ভাই বিমা কি, সব কিছু বলতেন মানুষকে, তখন বিমা করার সকল পদ্ধতি বা সকল সিস্টেম করতো, বা বিমা চালু করে দিত তারা। দেখো এখানে কি হয়েছে, এটি বাংলাদেশ সরকারের একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তখন কিন্তু বাংলাদেশের যে ডাক বিভাগ তাদের আন্ডারে এই গুরুত্ব চলে গেল, ভাই তোমরা জনসাধারণকে এর আন্ডারে নিয়ে আসো, বিমান আন্ডারে। তো এটি বাংলাদেশ সরকারের একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগ সরকারের পক্ষে এটি পরিচালনা করে থাকে। এর উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের নিকট বিমা সুবিধা পৌঁছিয়ে দেওয়া। দেখো যারা একটু আর্থিক দিক থেকে মানে ধনী পরিবার বা গোষ্ঠী, তাদের কিন্তু মোটামুটি হয়তো বা শিক্ষার দিক থেকে তারা জানে বিমা কি, বিমা কোম্পানির কাছে তারা করে ফেলে। বাট যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন স্তরের মানুষজন, যাদের অ্যাকচুয়ালি এই সম্পর্কে আইডিয়া নেই, তাদের সাথে কিন্তু তাদের সাথে ডাক বিভাগের ভালো সম্পর্ক, তারা সেখানে গিয়ে অর্থ জমা রাখতো, চিঠি আদান প্রদান করতো। সো সরকারের থ্রুতে ওদেরকে তখন এই ব্যাপার সম্পর্কে বলানো হতো, জানানো হতো, এবং তাদেরকে অর্থাৎ তাদের সহ আলটিমেটলি দেশের সকল স্তরের মানুষকে কিন্তু এই বিমার আন্ডারে নিয়ে যাওয়া কিন্তু ছিল এই কাজের মূল উদ্দেশ্য। বিক্ষিপ্ত ও ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ আর একটি উদ্দেশ্য ছিল, যে ভাই ছোটোখাটো অর্থ আছে, তুমি মাসে 500 টাকা 1000 টাকা দিয়ে করো, যদি তোমার ক্ষতি না হয় তোমাকে টাকা ফেরত দেওয়া হবে। সো আলটিমেটলি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, এটি সংগ্রহ করাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। দেখো ন্যূনতম 100 টাকার বিমাকৃত অঙ্কের পলিসি এখানে খোলা যায়, অর্থাৎ 100 টাকা দিয়ে খোলা যায়।
যারা একদম গরিব তারা কিন্তু অথবা ঠিক আছে ভাই মাসে বা আমি 2 মাস অন্তর 100 টাকা দিতেই পারি। এর ফলে কি হবে? আমার যে ছোট্ট একটা জিনিস আছে এটা হারায় গেলে আমাকে বীমা কোম্পানি ওই কোম্পানির ডাক বিভাগ আমাকে টাকা দিয়ে যাবে। সো করি, অসুবিধা কি? 100 টাকাই তো। সো এত কম টাকা দিয়েও পলিসি খোলার সিস্টেম আছে এবং এই ব্যবস্থার খরচ অত্যন্ত কম খরচে কিন্তু এই পলিসি করা যায়। কারণ যেহেতু সব স্তর মূলত নিম্ন স্তরের মানুষের জন্য এই কাজটা করা হয়। কারণ যেটা বললাম ধনী ব্যক্তিরা বা যারা উচ্চ স্তরে থাকতো তারা কিন্তু বীমা কোম্পানির থ্রুতেই কাজটা করতো। কিন্তু একদম নিম্ন স্তরের মানুষরা কিন্তু সরাসরি বীমা কোম্পানির কাছে যেত না। সো ওদেরকে যেহেতু আন্ডারে আনা লাগবে তাই অবশ্যই কিন্তু খুব কম খরচে এই ব্যবস্থাপনার ব্যাপারটা করা লাগবে, অর্থাৎ যে বীমা পলিসি চালাবে খুব কম খরচে করা লাগবে এবং এটা কিন্তু এরা এই ব্যবস্থাটা করে দেয়। এবং আজীবন ও মেয়াদি বীমাপত্র মূলত এর প্রধান উপযোগ্য। সো মানুষের জীবন রিলেটেড যখন বীমা হবে জীবন বীমা, সেখানে আজীবন বীমা এবং মেয়াদি বীমা কিন্তু ওদের মূল উদ্দেশ্য ছিল যে ভাই মানুষদেরকে আমরা এই বীমার আন্ডারে নিয়ে আসবো। সো বন্ধুরা, এইটার মাধ্যমেই আমাদের সম্পূর্ণ এইচএসসি ফাইন্যান্স সেকেন্ড পেপার সম্পূর্ণ সিলেবাস কভার হলো। সো আমরা আমাদের পড়াটা বা আমাদের সম্পূর্ণ সিলেবাস আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীতে আবারও দেখা হবে। কোথায় দেখা হবে ভাইয়ারা? আমাদের কিন্তু ট্রেনিং স্কুলের বিভিন্ন লাইভ ক্লাস হয়, কোচিং ক্লাস হয়। তোমরা যদি এনরোল করলে কিন্তু আমাদের অ্যাপে গিয়ে লাইভ ক্লাস করতে পারবে। তোমাদের এখানে সবচেয়ে একটা বড় সমস্যা বলি, তোমরা অনেকেই ক্লাস দেখছো, সবাই কিন্তু সবসময় সবগুলো বুঝছো না, হয়তো বা তোমাদের কনফিউশন থেকে যাচ্ছে ভাই এটা কেন হচ্ছে। এটা কিন্তু তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারছো না। বাট এইটা যদি করতে চাও আমাদের কিন্তু যে অনলাইন ক্লাস আছে তোমরা সেখানে এনরোল করো, করে কিন্তু ইনশাল্লাহ আমাদের লাইভ ক্লাস করবা, তোমরা কমেন্ট করবে, আমরা রিপ্লাই দিব এবং ক্লাসে আমরা সলভ করে দিব। সো অবশ্যই সেখানে তোমরা এনরোল করে নাও সো দ্যাট তোমরা সেখান থেকে ক্লাস করতে পারো। অ্যান্ড অলসো এরপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হবে, একটা ছাত্রের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অ্যাডমিশন। অ্যান্ড সেটার জন্য কিন্তু অলওয়েজ টেনমি স্কুল তোমাদের পাশে আছে, তোমাদের অ্যাডমিশন কোর্স লঞ্চ করে খুবই স্বল্প মূল্যে। তোমরা দেশ সেরা টিচারদের কাছে, সবাই ঢাকা ইউনিভার্সিটি যারা সি ইউনিট চাও, অর্থাৎ তোমরা যারা এখানে আসো সবাই কিন্তু সি ইউনিট বা গ ইউনিটের যাদের মেইন টার্গেট, সবাই টার্গেটে থাকে বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট, সেইখানে যারা পড়ছে মেধাবী শিক্ষার্থীরা তাদেরকে দিয়ে কিন্তু আমরা সেই কোর্সটি পরিচালনা করে থাকি বা সেখানে ক্লাস নেয়। সো আশা করি তোমাদের খুব উপকার হবে। সো আমাদের এইচএসসির যে লাইভ ক্লাসগুলো হোক সেখানেও তোমরা এনরোল করো এবং আমাদের যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেখানেও তোমরা নিজেদেরকে এনরোল করো সো দ্যাট তোমাদের যত ডাউটস আছে তোমরা লাইভ ক্লাসে এসে তোমাদের টিচারদেরকে প্রশ্ন করে সেগুলো সলভ করে নিতে পারো। বন্ধুরা, আশা করি তোমরা এই যে ক্লাস করেছে এ পর্যন্ত কত 115টা ক্লাস, তোমরা সব কিছু বুঝতে পেরেছো, তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিয়েছো। অ্যান্ড আশা করি তোমরা এই ক্লাসগুলোকে কাজে লাগিয়ে তোমাদের যে পড়া সেটা প্রপারলি করবে। আমি কিন্তু এমন না ভাই বইয়ের সব কিছু কভার করেছি, আমি সব বিষয়গুলোর বেসিক পার্টগুলো কভার করে দিয়েছি। এখন পড়তে কিন্তু হবে তোমাদেরকে। তুমি যদি বলো ভাই আমরা ক্লাস করেছি স্লাইড দেখে যেটা দিয়ে পড়া হবে, নো, কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না। অবশ্যই তোমাদের নিজেদেরকে পড়া লাগবে। কারণ যদি এমন হতো একটা জায়গাতে পড়ে প্রপারলি পড়লেই আমি ভালো রেজাল্ট করব, অন্য কারো কাছে পড়লেই ভালো রেজাল্ট করবো, তাহলে কিন্তু দেশের সবচেয়ে ধনী পরিবারের যে সন্তানরা তারাই ভালো রেজাল্ট করতো। কাজ কি তারা সব ভালো টিচারদেরকে রাখতো, তারা কোচিং করে ভালো রেজাল্ট করতো। বাট তোমার যখন কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবা, দেখবা একটা দেশের ধনী থেকে শুরু করে একদম হতদরিদ্র ঘরের ছেলেমেয়েরা কিন্তু পড়ে আসে, খুব ভালো রেজাল্ট করছে। কারণ কি ভাই, ওরা বইটা নিজেরা প্রপারলি পড়ে। এটা কোন কোচিংয়ে পড়লাম, কার কাছে পড়লাম ম্যাটার করে না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি দেখেছি বন্যার মাঝখানে আমার অনেক ফ্রেন্ডদের, আমার ক্লাসমেটদের যখন ছুটিতে বাসায় যায় বন্যা হয়ে যায়, তারা নৌকার মধ্যে থাকে। চিন্তা করো ওদের বাসা ডুবে যায়, থাকার জায়গা নেই। ওরা কিন্তু জীবনে একটা বই বাদে আর টেস্ট পেপার বাদে কিছু পড়ার সুযোগ পায়নি, বিকজ তারা এফোর্ড করতে পারতো না। বাট তারা কিন্তু এইচএসসিতে তাদের হয়তো বা ওই এরিয়া থেকে বোর্ডে স্ট্যান্ড করে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে বা দেশের অন্য অন্য ভালো ভালো ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরে, তারপরে চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সব জায়গায় লেখাপড়া করছে। কারণ কি ভাই, কারণ হচ্ছে তারা বইটা প্রপারলি পড়েছে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার করেছে, তাই তারা কোথাও কখনো আটকে নেই। সো তোমাদেরও কিন্তু দায়িত্ব এইটা, বইটা খুব ভালো মতন পড়তে হবে, এর উপরে আর কোনো সলিউশন নেই। যদি তুমি নিজে তোমার বইটা পড়ে ভালো মতন কভার করতে পারো, আমাদের ক্লাসও তোমার দরকার নেই। বাট হ্যাঁ, আমরা ক্লাসটা কেন নিচ্ছি না, তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা ক্লিয়ার করতে পারো। অ্যান্ড অলসো আরেকটা বলবো, সবচেয়ে তোমাদের বই পড়া হয়ে গেলে টেস্ট পেপার সলভ করবা। আমি সব কিছু করতাম, সব কিছু তো না, মানে টেস্ট পেপারে 200-300 কলেজ থাকতো, পসিবল হতো না। কি করতাম আমি, সকল বোর্ড এবং সবচেয়ে নাম করা যে কলেজগুলো আছে সবগুলো টেস্ট পেপারের মেইন প্রশ্ন সব লিখে না করতে পারলো ভাই, চোখগুলো দেখতাম আচ্ছা এইটা প্রশ্ন, আমি ক খ গ ঘ মনে করো প্রশ্ন আছে, প্রশ্নের মাথায় উত্তর লিখতাম যে আচ্ছা এটা কী হবে, এটা হচ্ছিল এই চেক হবে, এটা কী হবে, এটা এই বিমা হবে। অ্যান্সার তো বাকিটা পরে ব্যাখ্যা আছেই, বাট মেইন অ্যান্সারটা কি ওইটা আমি লিখতাম, দেখতাম পারছি কিনা। যদি পারি বুঝতাম যে আমার পড়াটা বা আমার ধরাটা ঠিক হয়েছে।
এবং এমসিকিউ, এটা হচ্ছিল একটা রেজাল্ট ভালো করার মেন অস্ত্র। আমার এমসিকিউ 30টা ভাজিয়ে আমি 28টা পাই, আমার বাকি কত লাগবে? আমার লাগবে হচ্ছিল বাকি 42 নাকি 52 লাগবে, 70-এ 52 মধ্যে আমার 52 পাওয়া লাগবে। সো 58-তে আমার 70-এর মধ্যে আমার এ প্লাস কততে? আমার 7 8 56, আমি যদি 4 নাম্বার এমসিকিউকে নিয়ে আসতে পারি আমার কিন্তু বিশাল লাভ। সো বন্ধুরা সব মিলিয়ে ঝিলিয়ে পড়তে হবে, সব প্রপারলি একদম হিসাব করে পড়তে হবে যে ভাই কোনটা করলে বেটার, কোনটা না করলে ভালো না, সব কিছু দেখে ওইটা করতে হবে। আমি যেটা বললাম, বই পড়তে হবে অ্যান্ড টেস্ট পেপার সলভ করা বাধ্যতামূলক। বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, মূলত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে অন্য কোনো লাইভ ক্লাস বা অ্যাডমিশন প্রোগ্রামে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।